ভারতে কোন স্টেটাসে হাসিনা? জানাবো টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার। হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয়। এদিকে নীরবে মানব সেবা কাজ করে যাচ্ছেন তারেক রহমান। এবং সর্বশেষে জানাবো সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে কোন স্টেটাসে হাসিনা? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে, সেখানে 2 মাস অতিবাহিত করেছেন। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে তিনি কোন স্টেটাসে সেখানে অবস্থান করছেন সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনা পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি বহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে শেখ হাসিনা দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 1.5 মাস বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা 2 মাস অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্টেটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার। হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয়। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিন এই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 2 মাস হতে চলেছে। রাজনৈতিক দলগুলো সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে, যার মধ্যে নির্বাচনের সময়সীমা অন্যতম। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার দিয়েছেন সচিব ওয়াজেদ জয়। তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। তিনি মনে করেছেন তার গত 15 বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে। এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনত সম্ভব নয়। নীরবে মানব সেবা কাজ করে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসা এই নেতার নীরবে অনেকটা গোপনে আরো কিছু কাজ করে আসছেন, যা কখনো সামনে আসেনি। তিনি নিজেও সব কাজ প্রকাশ্যে আনতে চান না। বিএনপি স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অনেক মানবিক কাজ করে আসছেন। তিনি চান না এসব প্রকাশ্যে আসুক। গোপনে নীরবে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। যার সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারেন না এটি তারেক রহমান করেছেন। তারা মনে করেন বিএনপি বা নেতাকর্মীরা তাকে সহযোগিতা করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড আমাদের উৎসাহিত করে মানুষের পাশে দাঁড়ানোর। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করেছেন তিনি। বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান।
পর্যায়ক্রমে এই সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের ৩ মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষক ও অন্ধ, তার উদ্যোগে এই মাদ্রাসা করা হয়। ২০১১ সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন তারেক রহমান। তিনি সবকিছু খোঁজ খবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন। বগুড়ার এই এতিমখানার মতো সারা দেশে আরো 5টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সারা দেশে ১৪৪টি পরিবারকে প্রতি মাসে ভাতা দিচ্ছেন তিনি। ১,৫০০ টাকা থেকে শুরু করে ৭,৫০০ টাকা পর্যন্ত এসব পরিবারকে অর্থ দেওয়া হয় তার পক্ষ থেকে। ২০১৪ সাল থেকে এই ভাতা দেওয়া শুরু করেন তিনি। এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে ৩ জনের বিয়ের আয়োজন করেন তারেক রহমান নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এই ৩ বিয়ের আয়োজন হয়। অসহায় পরিবারকে নিজের উদ্যোগে ঘর নির্মাণ করে দিয়েছেন বিভিন্ন এলাকায়। বাড়ি নির্মাণ বাবদ ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের। তারেক রহমান অর্থের ব্যবস্থা করে দেন, আর স্থানীয় বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতারা তা বাস্তবায়ন করেন। সূত্র জানিয়েছে এ পর্যন্ত ১২ জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন তারেক রহমান। তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মী বা পুলিশের নির্যাতনে হাত পা হারান। ছাত্র জনতার আন্দোলনে নিহত আহতদের এই পর্যন্ত ১৫০ জনকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি? এই সরকার প্রচলিত অর্থে রাজনৈতিক সরকার নয়, কিন্তু রাজনৈতিক ওলটপালটে এই সরকারকে ক্ষমতায় এনেছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান বা সরকারের পতন, এগুলো সবই রাজনৈতিক অ্যাক্ট। আবার দায়িত্ব নেওয়ার পর মূলত রাজনৈতিক বিষয়গুলোকে সামাল দিতে হচ্ছে সরকারকে। পতিত শক্তির ফিরে আসার ষড়যন্ত্র ঠেকানো, আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা বিভিন্ন গণ আকাঙ্ক্ষা পূরণ, ভিন্ন মত ও পথের স্বৈরাচার বিরোধী রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় শক্তি ও গোষ্ঠীগুলোকে আস্থায় রাখা এবং রাজনৈতিক নানা সংস্কারের উদ্যোগ নেওয়া সবই রাজনৈতিক কর্মকাণ্ড। এত সব রাজনৈতিক দায়িত্ব পালনে সম্ভবত অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক শক্তির জায়গাটি অনেক বড়। ছাত্র জনতার সফল অভ্যুত্থান একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে সরকারকে ক্ষমতায় বসেছে। সেই অর্থে এটা জনগণের ইচ্ছার সরকার। দেশের সব রাজনৈতিক দল জনইচ্ছাকে মেনে নিয়ে এই সরকারের প্রতি তাদের আস্থা ও সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিকভাবেও সরকার এরই মধ্যে তার পক্ষে সব ধরনের সমর্থন আদায় সক্ষম হয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূস তার সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের অবস্থান কি তা অনেকটাই পরিষ্কার করতে পেরেছেন। অর্থনৈতিক সাহায্য সহযোগিতারও ভালো প্রতিশ্রুতি পাওয়া গেছে। এগুলো সবই সরকারের শক্ত ভিত্তিকে নির্দেশ করে। যে ভারত বাংলাদেশের পরিবর্তনকে মেনে নিতে পারেনি, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে তারও সামনে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবে। ১৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা একটি স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার পথটি ছিল ভয়াবহ ও রক্তাক্ত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে কার্যত তিন দিন কোনো সরকার ছিল না। গণঅভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খলা, সহিংসতা ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। দেশে পুলিশ বলে কিছু ছিল না। অন্যদিকে প্রশাসন জুড়ে আছেন পতিত সরকারের অনুগ্রহ পাওয়া দলীয় ক্যাডারের মতো কর্মকর্তারা। দেশের এমন এক পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব নিতে হচ্ছে। কঠিন সময়ে কঠিন কাজের দায় নিয়ে তারা ক্ষমতায় বসেছে। সরকার গঠনের পর সেই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো শক্তিতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই সুযোগে বিভিন্ন গোষ্ঠী তাদের নিজ স্বার্থ হাসিলে মাঠে নামে এবং সেই তৎপরতা এখনো চলছে। ছাত্র জনতা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। নানা পথ ও মতের এই ছাত্র জনতা তাদের রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর নিজ নিজ চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষা রয়েছে। এই চাওয়া পাওয়ার মধ্যে স্বাভাবিকভাবে অনেক বৈপরীত্য আছে। এই পরিস্থিতি সামাল দেওয়া বা ভারসাম্য রক্ষার কাজটি সহজ নয়। সরকারের উপদেষ্টারা নানা বিষয়ে কথা বলেন। কিছু ক্ষেত্রে দেখা গেছে একই বিষয়ে একজনের কথা স্পিরিটের সঙ্গে অন্যজনের মিল নেই। বোঝা যায় সরকারের রাজনৈতিক অবস্থান পরিষ্কার না থাকা উপদেষ্টারা নিজেদের অবস্থান থেকে কথা বলেন। অন্যদিকে হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা পরে তা বাতিল করে দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এগুলো কি সরকারের সামগ্রিক নীতিগত সিদ্ধান্ত হচ্ছে নাকি উপদেষ্টারা নিজের মতো করে সিদ্ধান্ত নেন? আগে বলেছে কঠিন কাজ ও কঠিন দায় নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। এজন্য সরকার একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান দরকার। সেখানে কিছু ক্ষেত্র সরকারের এখনো দুর্বল ও এলোমেলো মনে হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণ ও অবস্থান নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি ও সমন্বয়হীনতা চোখে পড়েছে। এই সুযোগে এমন অনেক ঘটনা ঘটেছে ও ঘটছে যা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও অস্বস্তি বাড়ছে। জনইচ্ছার সরকারে জনগণ শক্তির উপর ভর করে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে শক্ত অবস্থান নেওয়া দরকার
সেখানে ঘাটতি দেখা যাচ্ছে। সিদ্ধান্ত নিয়ে কিছু ক্ষেত্রে পিছিয়ে আসার ঘটনা ঘটেছে, যা সরকারের দুর্বলতা হিসেবে বিবেচিত হচ্ছে। আর বিশদ হচ্ছে, সাধারণভাবে যদি এই ধারণা জন্ম নেয় যে সরকার দুর্বল বা ভয় পায়, তাহলে স্বার্থান্বেষীরা সেই সুযোগ নেওয়ার জন্য মাঠে নেমে পড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।